আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 2024-এর আন্দোলনের মুখে আইন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল বরাবরই নিষিদ্ধ একটি সংগঠন গত 17 বছর যাবৎ, যেখানে ছাত্র শিবির নাম নেওয়াটাই ছিল হত্যাযোগ্য অপরাধ। শিবির নেতাকর্মীর উপর নিপীড়ন অত্যাচার করাটা রীতিমতো একটা কালচার হয়ে উঠেছিল শেখ হাসিনার 17 বছরের শাসনামলে। প্রতিদিনের পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের করা খবরে শিবিরের সন্দেহে রাতভর নির্যাতনের অসংখ্য শিরোনাম ছাপানো হতো। কখনো হাজী মোহাম্মদ মহসিন হল, কখনো সূর্য সেন, কখনো জসিমউদ্দিন হল, তো কখনো বিজয় 71। রাত 10টা বাজলেই গেস্ট রুম নামের এক আতঙ্ক চেপে বসত শিবির সংশ্লিষ্টদের মনে। হলে হলে ছাত্রলীগের বিশেষ গোয়েন্দা টিম আগেই লিস্ট করে রাখতো শিবিরের নাম। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় তারা নজরে রাখতো। এক হচ্ছে, ভোরে উঠে ফজর নামাজ পড়া ব্যক্তিদের করা হতো প্রথম টার্গেট। এরপর টাকনুর উপর প্যান্ট পরা, খোঁচা খোঁচা দাড়ি, সালাম দেওয়া, কারো সাথে মোলাকাত বা হ্যান্ডশেক করার স্টাইল দেখে প্রাথমিকভাবে চিহ্নিত করা হতো শিবির হিসেবে। শেষ ভাগে শতভাগ নিশ্চিত হওয়ার জন্যই তাদের ডেকে এনে চেক করা হতো মোবাইল ফোন। মোবাইল ফোনের গ্যালারিতে জামাত শিবির নেতাদের কারো ছবি, কোরআন শরীফের অ্যাপস, মেসেঞ্জারে শিবিরের কোনো সংশ্লিষ্ট নেতাকর্মীর সাথে যোগাযোগ, এবং কি ফেসবুকে ইসলামিক কোনো পোস্ট শেয়ার করা ইত্যাদির মধ্যে কোনো একটি থাকলেই তাকে নেওয়া হতো গেস্ট রুম নামের আয়নাঘরে। তারপর করা হতো অমানবিক নির্যাতন। দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটানোর পর তুলে দেওয়া হতো পুলিশের হাতে। শুধু পুরুষ হলেই নয়, নারী হলেও চলেছে এ ধরনের নির্যাতন। ছাত্রী সংস্থার উপর ছাত্রলীগ নেত্রীদের হাতে কত শত ছাত্রীর রক্ত লেগে আছে তা নাই বললাম, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই এইসব নিয়ে 24 সালের 5ই আগস্টের আগে কেউ মুখ না খুললেও 5ই আগস্টের পরে অনেকেই মন্তব্য করেছেন। অনেকের লেখায়, বক্তৃতায় উঠে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তেমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি রাফি সালমান রিফাত, চিনবেন হয়তো আপনারা। রিফাত তার নিজের উপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরেছেন নিজের ফেসবুক ওয়ালে, যেখানে তিনি বলেন, 2018 সালের রাতে নির্বাচনের 15 দিন আগে আমি ছাত্রলীগের হাতে নির্যাতন হই। প্রায় 3 ঘন্টা নির্যাতনের পর আমাকে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেয়। রাত 1টার দিকে আমার ঠাঁই হয় চকবাজার থানার হাজতে। হাজতের সিস্টেম হচ্ছে, একটি ছোট্ট রুমের মধ্যেই এক পাশে টয়লেট, কোমর সমান দেয়াল দিয়ে টয়লেটটাকে কোনোভাবে আড়াল করা, কিন্তু পায়খানা প্রস্রাবের দুর্গন্ধ আড়াল করার কোনো ব্যবস্থা নেই। মেঝেতে একটি তেল চিটচিটে 200 টাকার কম্বল বিছানো, কোনো বালিশ নেই, উপরে ফ্যান নেই। এক পাশে মোটা শিকের দরজা, ঘুমট আবদ্ধ এক ছোট্ট কক্ষ, মাথার উপর সার্বক্ষণিক একটি লাইট জ্বলে, কোনো বন্ধ হওয়ার কোনো উপায় নেই, নেই কোনো অন্ধকার। বেদম মার খেয়ে আমার চোখের মধ্যে তখন রক্ত জমে কালো হয়ে আছে। এক কানে প্রকাণ্ড এক থাপ্পড় খেয়ে তালা লেগে আছে। 2 পায়ের হাড়ে ব্যথার চোটে দাঁড়াতে কষ্ট হচ্ছে। মুখের মানচিত্রের অবস্থা খুব একটা সুবিধার না। সেদিন আবার ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল 4 ঘন্টার। পরীক্ষার আগে আমি সাধারণত না খেয়ে পরীক্ষা দিতে যেতাম কার্জনে। পরীক্ষা শেষ করে দুপুরে অল্প কিছু খেয়েছিলাম। তারপর রাতে মায়ের ছাড়া আর কিছুই খাওয়ার সুযোগ হয় নাই সেদিন। হাজতে আসার পর অনুভব হইল ক্ষুধা লাগছে প্রচন্ড। ডিউটিরত পুলিশকে অস্বস্তি আর ইতস্ত ভাবে বললাম। অন্তত দয়া পরবশ হয়ে তিনি পানি আর পাউরুটি এনে দিলেন। খাওয়ার সময় গলা দিয়ে নামতে চাইছে না, তাও কষ্ট করে খেলাম। মাথা ফাঁকা, মাথার নিচে 2 হাতের তালু দিয়ে চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছি। একেবারেই কি নয় বোধ হয়। ভাবনা চিন্তারা ফিরে আসতে শুরু করলো। পরের পরীক্ষা কি দিতে পারবো, নাকি ফরিয়াদ গ্যাপ যাচ্ছে তা হবে। কালকে মামলা দিয়ে জেলে পাঠাবে।
চকবাজার থেকে সোজা কাশিমপুরে নাকি কেরানীগঞ্জে? কি মামলা দিবে? ভার্সিটির বন্ধু বান্ধব সবাই কি আমাকে পরিত্যাগ করবে? বন্ধুত্বহীন হয়ে যাব ক্লাসে? টিএসসির বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে যাওয়া বাদ যাবে? বামপন্থীদের সাথে আড্ডা পাঠচক্র কি হবে? তারা কি চিটেড ফিল করবে? কিন্তু আমি তো খুব ওপেন ছিলাম সব ধরনের ডিসকাশনে। নানান হাবিজাবি চিন্তা ভাবনা ফাঁকা মাথায় বাড়ি দিতে লাগলো। সমস্যা বাঁধলো প্রস্রাব লাগার পর। টয়লেটের ওখানে তো ঠিক মতো বসতে পারছি না, অগত্যা উল্টো দিকে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগলো, গাঢ় হলুদ বর্ণের প্রস্রাব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলামের উপর হওয়া নির্যাতনের বর্ণনা আরো ভয়ঙ্কর। মাজহারুল তার বিষাদের পুরনো স্মৃতি তুলে ধরে সে লিখেছেন, প্রথমে একটি গল্প তিনি লিখেছেন, আমি তখন বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের ছাত্র। কোনো এক বিশেষ কারণে সেদিন খুবই আনন্দিত ছিলাম। জসিমউদ্দিন হলের নিচতলার মসজিদ সংলগ্ন একটা রুমে আমি থাকতাম। বিকেলের দিকে বারান্দায় হাঁটতে হাঁটতে বাড়িতে ফোনে কথা বলছি। সিঁড়ির কাছাকাছি আসার পর হল ছাত্রলীগের সভাপতি কুখ্যাত অলিউল সুমনের সাথে দেখা। স্বাভাবিকভাবেই ফোনে কথা বলতে থাকায় তাকে সালাম দেয়নি। বিষয়টা সে স্বাভাবিকভাবে নেয়নি। হঠাৎ থেমে গিয়ে চার্জ করা শুরু করলো। কোথায় থাকি, কোন রুম, কি করি ইত্যাদি নানান প্রশ্নে হেনস্থা করলো। আশেপাশে কয়েকজন জুনিয়রও ছিল, দাঁড়িয়েছিল। সবার সামনে সে বলল, তোর মধ্যে সমস্যা আছে, তুই রাতে রুমে আসিস, তোর সাথে হিসেব আছে। বাইরে থেকে রাতে ফিরেই আনুমানিক রাত 10টার দিকে রুমে আগেই জানাই ঘটনার কথা। তখন এশার নামাজ পড়া হয়নি। কিছুক্ষণ রেস্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে উজু করে মসজিদে ঢুকবো। মসজিদের গেটের সামনে দেখলাম আমার 2জন রুমমেট ফ্রেন্ডকে নিয়ে আমার ব্যাচেরই মোস্ট পলিটিক্যাল শুভ দাঁড়িয়ে আছে। বলল, উপরে চল ভাই, ডেকেছে। সে নামাজটা পড়ে আসি। এখন না, এসে নামাজ পড়িস, চল তাড়াতাড়ি। রুমে ঢোকার পর দেখলাম উত্তরবঙ্গের সাদ্দামের অনুসারী ইমিডিয়েট সিনিয়র হেদায়েত আর বরিশালের নাইম সেখানে উপস্থিত। শুরু হলো অভিযোগ আর প্রশ্নের বন্যা। বিশেষ করে আমার উপর শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে টর্চার শুরু হলো। কি টর্চার? আমাদের ফোনগুলোকে আবার আনানো হলো নিচ থেকে। মোবাইল ফোন দীর্ঘক্ষণ সার্চিং করে কোনো কিছু খুঁজে না পেয়ে ওদের ক্রোধ আরো বেড়ে যায়। এক পর্যায়ে রুম পরিষ্কার করা ঝাড়ু দিয়ে আমার মুখের উপর মারতে শুরু করে। এটাই আমার জীবনে চেহারার উপর কারোর প্রথম আঘাত। ওই নির্যাতনের পর আমার সেই রুমমেট মারাত্মকভাবে ভেঙে পড়েছিল। রাতের এই ঘটনা আমি আর কাউকেই জানাইনি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে কোনো দায়িত্বশীলকেই না, কারণ আমি জানি ওনাদের কিছুই করার নেই। বরং এই ঘটনা আরো কষ্ট ও ভীতি ছড়াবে। সাংবাদিকদের দ্বারস্থ হয়নি, এতে হলে থাকা এবং ক্লাসে আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নিকট সাহায্য চেয়েছিলাম, সবর করেছিলাম। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে, লাইব্রেরি থেকে রাত 10টায় হলে এসে বিছানা রেডি করে সবে শুয়ে পড়েছি। মাথার কাছে ফোনটা বেজে উঠল। রিসিভ করার সাথে সাথে উপাস থেকে উসমান ভাই বললেন, যেভাবে আছো ঠিক সেভাবেই হল থেকে দ্রুত বের হয়ে পড়। কোনো কথা না বলেই পাঞ্জাবিটা টান দিয়ে বের হয়ে গেলাম। প্রথম বর্ষের কর্মী জোবায়ের খুব সহজ সরল একটা ছেলে, মাত্র কয়েক মাস হলে উঠেছে। হলের সিকিউরিটির বিষয়গুলো ওকে কয়েকবার ধরে ধরে বোঝানো হয়েছে। প্রায় বছরখানেক আগে কোনো এক ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট সামনে আসে, ডাকা হয় সিঙ্গেল গেস্ট রুমে। ফোন সার্চ করে প্রোফাইলে পাওয়া যায় দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছবি। ভয়ভীতি দেখালে সে স্বীকার করে শিবির সংশ্লিষ্টতার কথা। এরপর হল সংসদে শুরু হয় এক নির্মম নির্যাতন। কবি জসিমউদ্দিন হল ছাত্রলীগের সকল গ্রুপের সকল স্তরের নেতাকর্মীরা তাকে একে একে মারতে থাকে। জোবায়েরের ভাষ্যমতে ওই রাতে তাকে 30 থেকে 35 জন মেরেছে। জোবায়েরকে যখন মারা হচ্ছিল, আমরা কয়েকজন তখন সূর্য সেন হলে বসে চরম উৎকণ্ঠার সাথে সময় পার করছি। কাকে বলবো? এই সময় কে সাহায্য করতে পারে? শিক্ষক, প্রভোস্ট, হাউস টিউটর,
সাংবাদিক সবাইকে কল করি, কেউ কোনো সহযোগিতা করতে পারেনি। জোবায়েরকে বলা হচ্ছিল বাকিদের নাম বলতে, কিন্তু সে অস্বীকার করে। ফলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। হলে থাকা অন্যান্য জনশক্তিদের হল থেকে বের করে আনা, জোবায়েরকে এই টর্চার সেল থেকে বের করতে আমরা পাগল প্রায় হয়ে যাই। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ সকল দায়িত্বশীল একযোগে চেষ্টা করে যান, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে প্রভোস্ট আব্দুর রশিদ স্যার এসে তার থেকে মুসলেখা নিয়ে হল থেকে বের করে দেয়। আনুমানিক রাত 10:30 থেকে 3:30 পর্যন্ত এই সময়টা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল। জনশক্তিদের নির্মম নির্যাতনের কিছু করতে না পারার অসমাপ্ত সেদিন উপলব্ধি করেছি। উল্লেখ্য, এর পরের দিনই ছিল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। রাতের এই ঘটনায় এতটাই ট্রমাটাইজ হয়ে যায় যে পরীক্ষার হলের 3 ঘন্টা কিভাবে পার করেছি তা কেবল আল্লাহ জানে। এইরকম 5 বছরে শুধুমাত্র আমার হলে অসংখ্য শিবির নির্যাতনের প্রত্যক্ষ সাক্ষী আমি, মানে মাজারুল ইসলাম। ইসলামী ড্রেস আর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া, বহুবার হুমকি দমকি আর নির্যাতনের শিকার হয়েছি। ফেসিলেদের আমলে শুধুমাত্র আমার একটা পোস্ট শেয়ার দেওয়ায় জহুর হলের মুজাহিদকে সিঙ্গেল গেস্ট রুমে নেয় ছাত্রলীগ, মানে মাঝহারের পোস্টকে শেয়ার দিয়েছিল সেই ছাত্র, তারপর তাকে ছাত্রলীগরা ট্যাগ করে। আমাদের কষ্ট হলো অন্যরা নির্যাতনের শিকার হলে চিৎকার করে প্রতিবাদ করতে পারত, কিন্তু শিবির নির্যাতিত হলে সেটুকু সুযোগ তোলা। কারণ এই পরিচয় পেলে পাশে দাঁড়ানো থাকলে দূরের কথা, সহানুভূতিটিকেও কপালে যুক্ত না। ট্যাগিং, ব্লেমিং, কিলবেল, আদারিং, কর্নারিং করে জীবনটা বিষে তুলত। আমার জানের দোস্তকে আমি পাশে পেতাম না, অভিভাবক উত্তর শিক্ষক আমার পাশে দাঁড়াতাম। হলের প্রভোস্ট মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিত। প্রক্টর বলতো, তোমাদের শিবির করতে বলেছে কে? এখন বোঝো কেমন লাগে। সাংবাদিক নিউজ করতো আওয়ামী লীগের বাসায়। আমাকে হত্যা করলে সুশীল সমাজ তার বৈধতা দিত। দুনিয়ার সকল অসহায়ত্ব চেপে বসত। আজকে কাদের গম আমাদের উপর লীগের হামলা লঘুকরণের প্রজেক্ট হাতে নিয়েছে। নির্যাতিতদের উপরে নির্যাতনের দায় চাপানোর ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। কিছু কিছু হলে শিবিরের দায়িত্বশীল এত বেশি নির্যাতনের শিকার হয়েছে যে যার এক রাতের বোঝা কাঁধের উপর দিলে সারা জীবন কোমর সোজা করে হাঁটতে পারবেন না, বলতেছে মাজারুল ইসলাম। 1957 সাল থেকে আজ অব্দি ক্যাম্পাসে অবস্থানরত শিবিরের উপর নির্যাতনের রেকর্ড তৈরি করলে সেটা কয়েকশো ভলিউম হবে। বর্তমানে শিবিরের অতি অন্য সকল রাজনৈতিক দলগুলো যে, এটা আমি বলতেছি, অন্য দলগুলো যে অভিযোগটা তুলে যে ছাত্রলীগের ভিতরে লুকিয়ে শিবিরের রাজনীতি করার নিয়ে, এই অভিযোগটা তোলার আগে ব্যাকগ্রাউন্ডটা জানা জরুরি। আসলে দুটি কারণে শিবির ছাত্রলীগের ভিতরে মিশে গিয়েছিল। পদ পদবি নিয়েছিল, তবে সকল শিবির নয়, প্রতিটি ব্যাচের 2-1 জন। আমি এই ভিডিও শুরুতে যে ছাত্রলীগের বিশেষ গোয়েন্দা টিমের কথা বলেছিলাম, ছাত্রলীগের সেই বিশেষ গোয়েন্দা টিমের ছাত্র শিবিরের অনেকেই ঢুকেছিল, বিশেষ করে 2013 সালের শাহবাগ গড়ে ওঠার পর। সেই সময় এই টিমে ঢোকার উদ্দেশ্য ছিল একটাই, শিবিরের সন্দেহে কাউকে গেস্ট রুমে ডাকার আগে তাকে জানিয়ে দেওয়া এবং সে ব্যক্তি বা ছাত্র যেন আগে হল ছেড়ে নিরাপদে সরে যেতে পারেন, তাকে আগে নিউজ পৌঁছে দেওয়া। এটা ছিল শিবিরের গুপ্ত রাজনীতির একটা অংশ। এবং নিউজ পেয়ে তারা গেস্ট রুম নামক আয়নাগরের নির্যাতন থেকে বেঁচে যেত। আর এই 2-1 জন গুপ্ত শিবিরের কার্যক্রমে যে শুধু শিবিরে উপকৃত হয়েছে এমনটা নয়, ছাত্রদলও এর থেকে উপকার পেয়েছে। কারণ শুধু শিবিরকে নির্যাতন করতো না, ছাত্রদলকেও করত এবং তাদেরকে সেখান থেকে পিটিয়ে অহরহ বের করে দিত। যদিও ছাত্রদল থেকেও অতিরিক্ত নির্যাতিত ছিল শিবির। শিবির নাম শুনলেই নির্যাতনের মাত্রা বেড়ে যেত। অথচ 5ই আগস্টের পর এই ছাত্র দলে শিবিরকে গুপ্ত রাজনৈতিক দল বলে টেক দিয়ে বেড়াচ্ছে, তাও আবার একেবারে কেন্দ্র থেকে। গুপ্ত শিবিরের সুফল পাওয়া গেছে জুলাই আন্দোলনে। ছাত্রলীগ থেকে গণহারে পদত্যাগ করে তাদের মাজা ভেঙে দেওয়া, মনোবল দুর্বল করে দেওয়া, এগুলো আসলে গুপ্ত শিবিরের কাজ। এমনকি তাদের বেতরকার সকল খবর ফাঁস করে দিয়ে হল থেকে বের করে দেওয়ার পিছনেও হাত ছিল এই শিবিরের, জানবাজি ও গুপ্ত শিবিরের। জানবাজ এই কারণে বললাম, প্রকাশ্য শিবির করার থেকেও
ছাত্রলীগের ভিতর থেকে শিবিরের পারপাস সাফ করাটা ছিল 100 গুণ বেশি ঝুঁকিপূর্ণ। একবার ধরা পড়লে শুধু জেল জুলুম নয়, মৃত্যু সেখানে ছিল শেষ কথা। আজকে ডাকসু নির্বাচনে শিবিরের এই জয় জয়কার মুহূর্তটা দেখে যারা ভাবছেন হঠাৎ এত শিবির কোত্থেকে এলো, ঢাকা ক্যাম্পাসের মতো প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ে তারা কিভাবে ঘাঁটি কাড়লো, তারা গত 17 বছরের ইতিহাস একটু ঘেঁটে দেখলেই বুঝবেন তাদের এই পথ কত শত শিবিরের রক্তে রঞ্জিত। শিবির গত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক, সাংস্কৃতিক সকল কাজে মনোযোগ দিয়ে গিয়েছিলেন, কাজ করেছিলেন, তাও গুপ্তভাবে। ছাত্রলীগ, ছাত্রদল যখন মূল দলের লেজুর ভিত্তিক নিয়ে ব্যস্ত ছিল, তখন ক্যাম্পাস কেন্দ্রিক সকল কার্যক্রম মেধাভিত্তিক স্বাক্ষর রেখেছে ছাত্র শিবির। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে গরিব, অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শিক্ষার্থীদের পাশে থেকেছে ছাত্র শিবির। তাই আমি মনে করি সাদিক এবং ফরহাদের জয় হলে শুধু শিবিরের জয় নয়, শেখ হাসিনার গত 17 বছরের নির্যাতিত সকল শিবির নেতার জয় হবে। হাত পা হারানো, থাপ্পড় খেয়ে বধির হওয়া, ছাদ থেকে ফেলে দেওয়া অসংখ্য শিক্ষার্থীর শিবিরের সমন্বিত উচ্চারণে আজকের সাদিক কাইয়ুম, আজকের ফরহাদরা। দর্শক, আপনারাও কি তাই মনে করেন? জানান কমেন্ট বক্সে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।